আপনি যদি পেট্রোডলার না বোঝেন তাহলে ভূ রাজনীতি ও অর্থনীতিও বুঝবেন না। কারণ পেট্রোডলার শুধু অর্থনীতির শব্দ নয়, এটি তেল, ডলার, রাষ্ট্রীয় ক্ষমতা, যুদ্ধ, নিষেধাজ্ঞা এবং বিশ্ব বাণিজ্যের এক জটিল সম্পর্কের নাম। আপনি কি কখনো ভেবেছেন কেন যুক্তরাষ্ট্র পৃথিবীর সুপার পাওয়ার? আমরা সাধারণত মনে করি যে যুক্তরাষ্ট্রের শক্তির মূল উৎস তার সামরিক ক্ষমতা, প্রযুক্তি বা পারমাণবিক অস্ত্র। এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আরেকটি শক্তি আছে যা চোখে দেখা যায় না কিন্তু বিশ্ব অর্থনীতির ভেতরে কাজ করে, আর সেটি হলো ডলারের আধিপত্য আর তেলের বাজারের সঙ্গে তার সম্পর্ক। আসলে এটি এমন একটি ব্যবস্থা যার নাম পেট্রোডলার। কেন এখনই এই আলোচনাটা জরুরি? কারণ ইরানকে ঘিরে উত্তেজনার বাড়লে তেলের দাম বাড়ে, ডলারের চাহিদা বাড়ে, আর এর প্রভাব ঢাকাতেও পড়ে। প্রাইম ব্যাংক, অর্থনীতি, অনর্থনীতির আমাদের আজকের বিষয় ইরান যুদ্ধ, তেলের দাম ও পেট্রোডলার। আসল খেলাটা কি? তাহলে শুরু করা যাক। পেট্রোডলার হলো এমন একটি ব্যবস্থা যেখানে তেলের বেচাকেনা হয় প্রধানত মার্কিন ডলারে। তেল আধুনিক অর্থনীতির একটি মৌলিক উপাদান। সব দেশের অর্থনীতি সরাসরি বা পরোক্ষভাবে তেলের উপর নির্ভরশীল। সমস্যা হচ্ছে সবার কিন্তু তেল নেই। বিশ্বজুড়ে তেলের একটি বিশাল বাজার আছে যেখানে কিছু দেশ উৎপাদক আর বাকিরা মূলত ভোক্তা। যেমন সৌদি আরব, রাশিয়া বা মধ্যপ্রাচ্যের দেশগুলো তেল উৎপাদন করে, আর জাপান, ভারত বা ইউরোপের অনেক দেশকে তেল আমদানি করতে হয়। আর সেই বাজারে বহু দশক ধরে ডলারই হচ্ছে প্রধান ভাষা। বাংলাদেশের বাইরে নয়, আমরাও জ্বালানি আমদানি করি। ফলে তেলের দাম, ডলারের দাম আর বৈদেশিক মুদ্রার চাপ সব একসঙ্গে এসে পড়ে আমাদের অর্থনীতিতে। একটু ইতিহাসের দিকে ফেরা যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বিশ্বের সব মুদ্রার মূল্যমানই সোনার সঙ্গে নির্দিষ্ট হারে বাঁধা বা যুক্ত ছিল। এই ব্যবস্থাকে বলা হতো গোল্ড স্ট্যান্ডার্ড। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশেষ করে ইউরোপের দেশগুলো যুদ্ধের খরচ মেটাতে মজুদ সোনা সব খরচ করে ফেলে। ফলে নিজেদের মুদ্রাকে সমর্থন দেওয়ার মতো সোনা আর তেমন ছিল না। তখন যুক্তরাষ্ট্রের কাছেই ছিল বিশ্বের মোট সোনার সরবরাহের 70%। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1944 সালে 44টি দেশ নিজেদের মুদ্রাকে যুক্তরাষ্ট্রের ডলারের সঙ্গে বেঁধে রাখতে সম্মত হয়। আর যুক্তরাষ্ট্রের ডলার বাঁধা থাকবে যুক্তরাষ্ট্রের সোনার রিজার্ভের সঙ্গে। এই ব্যবস্থার নামই ব্রেটন উডস ব্যবস্থা। সহজ করে বললে অন্য দেশগুলোর মুদ্রা ডলারের সঙ্গে পেগ করা আর ডলার পেগ করা সোনার সঙ্গে। এতেই যুক্তরাষ্ট্রের ডলার বৈশ্বিক মুদ্রা হয়ে ওঠে। তবে বিষয়টি এতটা সহজ ছিল না, কারণ ডলার ছাপাতে যুক্তরাষ্ট্রের আরও বেশি সোনার দরকার পড়ল। যুক্তরাষ্ট্র তখন ভিয়েতনাম যুদ্ধে জড়িয়ে গেছে, সোভিয়েত ইউনিয়নের সঙ্গে চলছে ঠান্ডা যুদ্ধ, আবার নিজেদের বিনিয়োগের চাহিদাও প্রচুর। এতে তাদের বিপুল পরিমাণ অর্থ দরকার ছিল, কিন্তু তারা গোল্ড স্ট্যান্ডার্ডের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছিল না। তাই 1971 সালের 15 আগস্ট প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সেই ব্যবস্থা থেকে একতরফাভাবে হঠাৎ বের হয়ে আসেন। ঘোষণাটা এতটাই আকস্মিক ছিল যে এটাকে বলা হয় নিক্সন শক। এর মানে হলো এরপর থেকে ডলারের বিপরীতে সোনা রাখার বাধ্যবাধকতা আর থাকলো না। ফলে অনেক সহজে ডলার ছাপাতে পারল যুক্তরাষ্ট্র। তখন প্রশ্ন উঠল, সোনা থেকে আলাদা হয়ে যাওয়ার পরেও কেন বিশ্ব ডলার ব্যবহার করবে? কিন্তু দেখা গেল ডলার আরও শক্তিশালী হয়ে উঠেছে। কিভাবে? সেই সময় মধ্যপ্রাচ্য রাজনৈতিকভাবে ভালো অবস্থানে ছিল না। ইয়ম কিপুর বা আরব ইসরায়েল যুদ্ধের কথা আমরা জানি। সেটি ছিল ইসরায়েলের বিরুদ্ধে মিশর ও সিরিয়ার নেতৃত্বে আরব রাষ্ট্রগুলোর যুদ্ধ। 1973 সালের 6 অক্টোবর শুরু হয়ে এই যুদ্ধ শেষ হয়েছিল 25 অক্টোবর। এই যুদ্ধে সৌদি আরব এবং বেশিরভাগ আরব তেল সমৃদ্ধ দেশ মিশর ও সিরিয়াকে সমর্থন করে, আর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সমর্থন দেয়। এর প্রতিক্রিয়ায় সৌদি আরব সহ অন্যান্য দেশগুলো পশ্চিমা কাছে তেল বিক্রি বন্ধ করে দেয়। এই তেল অবরোধ কিন্তু অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছিল। জ্বালানির দাম 4 গুণ পর্যন্ত বেড়ে যায়, সরবরাহ সংকট তৈরি হয়, আর পশ্চিমা দেশগুলো বুঝতে পারে তেল শুধু জ্বালানি নয়, এটি
ভূ রাজনৈতিক অস্ত্র। অন্যদিকে সৌদি আরব ও অন্যান্য তেল রপ্তানিকারক দেশ তেল থেকে বিপুল ডলার আয় করতে থাকে। তখন প্রশ্ন হলো, এই ডলার কোথায় যাবে আর ডলার নিয়ে তারা কী করবে? এবার একটি গোপন চুক্তি বা সমঝোতার খবর দেই। 1974 সালের 9 জুলাই যুক্তরাষ্ট্রের তৎকালীন অর্থমন্ত্রী উইলিয়াম সাইমন সৌদি আরব সফরে যান। তিনি তেল ও বন্ড বাজারে একজন খ্যাতিমান বিশেষজ্ঞ ছিলেন। সেই সফরের সময় যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে গোপন সমঝোতা বা চুক্তিটি হয়। সেটিকেই বলা হয় পেট্রোডলার চুক্তি বা সমঝোতা। যদিও এ নিয়ে আনুষ্ঠানিক সরকারি কোনো বিবৃতি বা নথি নেই, তবে 1974 সালে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে জয়েন্ট কমিশন অন ইকোনমিক কোঅপারেশন নামের যে প্রাতিষ্ঠানিক সমঝোতার দলিল পাওয়া যায়, সেখান থেকে পেট্রোডলারের কথা জানা যায়। এ ব্যাপারে বড় ভূমিকা পালন করেছিলেন সে সময়ের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। এই সমঝোতার 3টি বিষয় ছিল, যেমন যুক্তরাষ্ট্র সৌদি আরবকে সামরিক নিরাপত্তা ও রাজনৈতিক সমর্থন দেবে, সৌদি আরব তেল ডলারে বিক্রি করবে, আর তৃতীয় সমঝোতাটি হলো তেল বিক্রি করে যে ডলার পাবে তার বড় অংশ আবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা হবে। সহজ ভাষায় বললে, সৌদি আরব তেল বিক্রি করে ডলার পেল, সেই ডলারের বড় অংশ আবার মার্কিন ট্রেজারি বন্ড, ব্যাংক বা আর্থিক সম্পদে রাখলো। ফলে তেল কিনে যে ডলার আমেরিকা থেকে বেরিয়ে যাচ্ছিল তার বড় অংশ আবার আমেরিকার আর্থিক ব্যবস্থায় ফিরে এলো। এটাকে বলা হয় পেট্রোডলার রিসাইক্লিং। প্রশ্ন উঠতে পারে, এতে যুক্তরাষ্ট্রের লাভ কী? পেট্রোডলার রিসাইক্লিং ব্যবস্থার বড় সুবিধা 3টি। যেমন 1, বিশ্বের তেল কিনতে ডলার দরকার, তাই ডলারের চাহিদা স্বাভাবিকভাবেই শক্তিশালী থাকলো। 2, তেল রপ্তানিকারক দেশগুলো সেই ডলার আবার মার্কিন ট্রেজারি বন্ডে বিনিয়োগ করায় যুক্তরাষ্ট্র কম খরচে ঋণ নিতে পারল। 3, ডলার যেহেতু আন্তর্জাতিক লেনদেনের কেন্দ্র, তাতে যুক্তরাষ্ট্রের আর্থিক নিষেধাজ্ঞার ক্ষমতাও বেড়ে গেল। এই কারণেই পেট্রোডলার শুধু অর্থনৈতিক ব্যবস্থা নয়, এটি যুক্তরাষ্ট্রের জন্য ক্ষমতার ব্যবস্থাও। আর এ কারণেই তেল বাণিজ্য ও দামের উপর সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের বড় প্রভাব রয়েছে। আর এ কারণেই কোনো দেশের কাছে তেল থাকলে যুক্তরাষ্ট্রকে তাদের প্রতি খুব আগ্রহী মনে হয়। এখন প্রশ্ন হলো, এই ব্যবস্থা কি আগের মতো অটুট আছে? চাপ বাড়ছে, এটা স্পষ্ট। কারণ কিছু দেশ এখন ডলারের বাইরে বিকল্প পথ খুঁজছে। বিশেষ করে যেসব দেশ মার্কিন নিষেধাজ্ঞার মুখে বা ডলার নির্ভর আর্থিক ব্যবস্থাকে ঝুঁকিপূর্ণ মনে করে, তারা অন্য মুদ্রা বা বিকল্প নিষ্পত্তির ব্যবস্থার ব্যবহার করতে আগ্রহী। রাশিয়া ও চীন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুটি দেশ। 5টি দেশ মিলে তৈরি করা ব্রিক্স জোটও ডলারের বিকল্প মুদ্রার কথা বলেছে, যেখানে বাংলাদেশও যোগ দিতে চাইছে। চীন প্রসঙ্গে অবশ্যই পেট্রো ইউয়ানের কথা বলতে হয়। 2018 সালে চীন সাংহাইয়ে এমন একটি ক্রুড অয়েল ফিউচার্স বাজার চালু করে, যেখানে তেলের ভবিষ্যৎ সরবরাহের চুক্তির দাম ডলার নয়, ইউয়ানে নির্ধারিত হয়। এর লক্ষ্য ছিল এশিয়ার জন্য একটি বিকল্প তেল মূল্য মানদণ্ড গড়ে তোলা, চীনের বড় আমদানি বাজারের প্রভাব কাজে লাগানো এবং আন্তর্জাতিক বাণিজ্যে ইউয়ানের ব্যবহার বাড়ানো। এই পেট্রো ইউয়ান যদিও এখনও পেট্রো ডলারকে সরিয়ে দেয়নি, তবুও এটি একটি বিকল্পের পথে ইঙ্গিত দেয়। আরেকটি চ্যালেঞ্জ হলো তেলের উপর নির্ভরতা কমে যাওয়া। পৃথিবী যখন সৌরশক্তি ও বায়ুশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানির দিকে এগোচ্ছে, তখন তেলের চাহিদা কমতে পারে। তেলের ব্যবহার কমলে পেট্রো ডলারের প্রয়োজনও কমে যাবে। এতে ডলারের আধিপত্য ব্যবহার করে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব বজায় রাখার ক্ষমতাও কমে যাবে। প্রশ্ন হচ্ছে, ডলারের আধিপত্য কি কমছে? অবশ্যই চাপের মধ্যে ডলার। জার্মানির ডয়েচে ব্যাংক সম্প্রতি একটি গবেষণা প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে 1970-এর দশকে গড়ে ওঠা পেট্রো ডলার ব্যবস্থায় এখন ধীরে ধীরে ভাঙন দেখা দিচ্ছে। একদিকে কিছু অঞ্চলের ডলারে তেল কেনাবেচা কমছে, অন্যদিকে বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক কেবল ডলারে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাখতে আর ভরসা পাচ্ছেন না। তারা বেশি করে সোনা কেনা শুরু করেছে। 2000 সালে বৈদেশিক মুদ্রা রিজার্ভের প্রায় 71% ডলারে রাখা হতো। এখন সেই সংখ্যা প্রায় 57% নেমে এসেছে। ডয়েচে ব্যাংকের মতে এগুলো সামরিক ওঠানামা নয়, বরং কাঠামোগত পরিবর্তনের লক্ষণ। এর কারণও আছে। যেমন 1,
নিষেধাজ্ঞাকে বারবার আর্থিক অস্ত্র হিসাবে ব্যবহার করার কারণে বিকল্প ব্যবস্থার চাহিদা বাড়ছে। 2, সংঘাতের সময় আঞ্চলিক মুদ্রাভিত্তিক বাণিজ্য উদ্যোগ আরও গতি পাচ্ছে। ডয়চে ব্যাংকের হিসাবে 2020 সালে জ্বালানি বাণিজ্যে মার্কিন ডলারের অংশ ছিল 88%। 2024 সালে তা নেমে এসেছে 79%। একই সময় ইউরোর অংশ 6% থেকে বেড়ে 9% হয়েছে। চীন ইউয়ানের অংশ 2% থেকে বেড়ে হয়েছে 6%, আর অন্যান্য মুদ্রার অংশ 4% থেকে বেড়ে 6% হয়েছে। এই হিসাব বলছে বিশ্ব ধীরে হলেও একমুখী ডলার নির্ভরতা থেকে সরে আসার চেষ্টা করছে। রিচ ড্যাড পুয়ার ড্যাডের লেখক রবার্ট কিওসাকি বলেন, বেশিরভাগ মানুষ মনে করেন ইরাক, ইরান আর ভেনেজুয়েলার বিষয়টি তেল নিয়ে, কিন্তু এটা আসল গল্প নয়। এর আসল উদ্দেশ্য হচ্ছে পেট্রোডলারকে কার্যকর রাখা। পেট্রোডলার যুদ্ধ তত্ত্ব বলে একটা কথা আছে। এই তত্ত্ব বলছে যুক্তরাষ্ট্র বিদেশে হস্তক্ষেপ করে মূলত জাতীয় নিরাপত্তা বা মানবিক কারণে নয়, এমনকি সরাসরি তেল দখলের জন্য নয়, বরং ডলারকে বিশ্বের জ্বালানি বাণিজ্যের মুদ্রা হিসাবে টিকিয়ে রাখতে। এই তত্ত্ব অনুযায়ী যেসব দেশ ইউরো, ইউয়ান বা অন্যান্য বিকল্প মুদ্রায় তেলের দাম নির্ধারণ করতে চায়, তারা নিষেধাজ্ঞা, অস্থিতিশীলতা, এমনকি আগ্রাসনেরও শিকার হয়। কিছু উদাহরণ দেওয়া যায়, যেমন 2000 সালে সাদ্দাম হোসেন ঘোষণা দেন যে জাতিসংঘের অয়েল ফর ফুড কর্মসূচির অধীনে ইরাক তাদের তেল বিক্রির মুদ্রা ডলার থেকে ইউরোতে বদলাবে। 2003 সালে যুক্তরাষ্ট্র ইরাকে আগ্রাসন চালায় এবং তার শাসনের অবসান ঘটে। পরে ইরাকের তেল বিক্রি আবার ডলারে ফিরে যায়। লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি তেলসহ বাণিজ্যের জন্য আফ্রিকা জুড়ে সোনাভিত্তিক দিনারের পক্ষে কথা বলেছিলেন। 2011 সালে যুক্তরাষ্ট্রসহ ন্যাটো বাহিনী লিবিয়ার গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে এবং গাদ্দাফি নিহত হন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে আনার পেছনেও তেল বাণিজ্য কাজ করছে বলে কেউ কেউ বলেন। এবার আসি ইরান প্রসঙ্গে। ইরান বহুদিন ধরেই মার্কিন নিষেধাজ্ঞার আওতায়, ফলে দেশটি ডলার ভিত্তিক আর্থিক ব্যবস্থার বাইরে বাণিজ্যের বিকল্প পথ খুঁজতে বাধ্য হয়েছে। চীনের সঙ্গে ঘনিষ্ঠতা, স্থানীয় মুদ্রা, বিকল্প নিষ্পত্তি, এসবের মধ্যেই বিষয়টি দেখা হয়। তাই ইরানকে ঘিরে সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধ নয়, এটি জ্বালানি সরবরাহ, সমুদ্রপথ, বিমা খরচ, তেলের দাম, ডলারের চাহিদা, এমনকি বৈশ্বিক মুদ্রা রাজনীতির সঙ্গেও জড়িয়ে যায়। বিশেষ করে যদি তেলের বাজারে অস্থিরতা বাড়ে, তাহলে একদিকে নিরাপদ আশ্রয় হিসেবে ডলারের চাহিদা বাড়তে পারে, অন্যদিকে নিষেধাজ্ঞাগ্রস্ত বা ঝুঁকিপূর্ণ দেশগুলো আরও দ্রুত বিকল্প ব্যবস্থার দিকে যেতে পারে। এই দ্বৈত বাস্তবতাই আজকের বড় আলোচনা। বাংলাদেশ কিন্তু মোটেই এর বাইরে নয়, কারণ যদি তেলের দাম বাড়ে তাহলে আমাদের আমদানি ব্যয় বাড়বে, এতে ডলারের চাহিদা বৃদ্ধি পাবে, তাতে টাকার বিনিময় হার চাপের মুখে পড়বে, পরিবহন, বিদ্যুৎ, শিল্প অর্থাৎ অর্থনীতির সব জায়গাতেই এর প্রভাব পড়বে। অর্থাৎ পেট্রোডলার, তেলের বাজার আর ভূ রাজনীতি এসব শুধু ওয়াশিংটন, রিয়াদ বা তেহরানের গল্প নয়, এর প্রভাব ঢাকাতেও এসে লাগে। সব মিলিয়ে বলা যায় পেট্রোডলার ছিল এবং এখনও আছে, তবে সেটি এক লাইনের সরল গল্প নয়। এটি 1970-এর দশকে তেল, ডলার, সৌদি আরব, যুক্তরাষ্ট্র এবং বিশ্ব অর্থনীতির ভেতরে গড়ে ওঠা এক জটিল কাঠামো। এই কাঠামো এখনও শক্তিশালী। ডলার এখনও প্রধান, কিন্তু বিশ্ব ধীরে ধীরে বদলাচ্ছে। বিকল্প মুদ্রা, বিকল্প নিষ্পত্তি, নিষেধাজ্ঞার পাল্টা পথ, আঞ্চলিক বাণিজ্য, এসব মিলিয়ে প্রশ্ন উঠেছে, ভবিষ্যতের জ্বালানি বাজার কি একদিন বহু মুদ্রাভিত্তিক হয়ে উঠবে? প্রশ্নটি আজই নিষ্পত্তি হয়ে যাচ্ছে না, কিন্তু এটুকু বলা যায় ইরান যুদ্ধ ও বিশ্ব রাজনীতির উত্তেজনা পেট্রোডলার ব্যবস্থার উপর নতুন চাপ তৈরি করছে। অনেক দেশ এখন ডলারের উপর নির্ভরতা কমিয়ে বিকল্প মুদ্রা, বিকল্প পেমেন্ট ব্যবস্থা এবং নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে। এর ফলে তেল বাণিজ্যে ডলারের একচ্ছত্র প্রভাব ধীরে ধীরে দুর্বল হতে পারে। অন্য কথায়, ইরান সংঘাত শুধু যুদ্ধ নয়, এটি ডলার, তেল ও বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ফলে তেলের বাজারে ডলারের আধিপত্য আর আগের মতো অনড় ধরে নেওয়ার সময় হয়তো শেষ হচ্ছে। আর সেই কারণেই পেট্রোডলার বোঝা মানে শুধু অর্থনীতি বোঝা নয়, ভবিষ্যতের ভূ রাজনীতিও বোঝা। প্রাইম ব্যাংক, অর্থনীতি অনর্থনীতিতে আজকে এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে।